চলো স্টার্ট করছি, ঠিক আছে? একদম সরাসরি একটা অঙ্ক থেকে স্টার্ট করছি। ইলাস্ট্রেশন নাম্বার 19 পড়ো। আজকে শুধু প্র্যাকটিস করব আমরা। বলছে রঘুবীর সোল্ড আ হাউস অন 1 জানুয়ারি 2020। অবশ্যই এই বছর কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে অ্যাসেটটাকে বিক্রি করতে হবে, তবে তো এই বছর কি ক্যাপিটাল গেনটা লাগবে, তাই না? যে ফাইন্যান্সিয়াল ইয়ারে অ্যাসেটটা ট্রান্সফার হবে সেই ফাইন্যান্সিয়াল ইয়ারে ক্যাপিটাল গেন লাগবে। ক টাকা দিয়ে বাড়ি বিক্রি করেছে? 25 লাখ। পারচেস করেছিল বাড়িটা কবে? 1 নভেম্বর 2015-তে। কত টাকা দিয়ে পারচেস করেছে? 6 লাখ টাকা দিয়ে। 2005-এ কিনেছিল, সরি 15 বলছি, 2005-এ কিনেছিল 6 লক্ষ টাকা দিয়ে। হি পেড ব্রোকারেজ, ব্রোকারেজ পে করেছে কত টাকা? 2% অন সেল অ্যান্ড পারচেস অ্যানাদার হাউস। তাহলে বাড়ি বিক্রি করে দিয়েছে এবং নতুন একটা বাড়ি কিনেছে। কিসের জন্য? ফর ওন রেসিডেন্সিয়াল পারপাস, নিজে থাকার জন্য একটা বাড়ি কিনেছে। অন 31 মার্চ 2020, এই বছর কিনেছে। কত টাকা দিয়ে কিনেছে? 15 লাখ টাকা দিয়ে। কম্পিউট ট্যাক্সেবল ক্যাপিটাল গেন, তোমাকে ক্যাপিটাল গেন বের করতে হবে, ঠিক আছে? তো সিম্পল জিনিস কী তা বলছে এখানে, একটা বাড়ি ও বিক্রি করেছে, বিক্রি করার সময় 2% ব্রোকারেজ দিতে হয়েছে এবং যে বাড়িটা বিক্রি করে নতুন একটা বাড়ি কিনেছে, ঠিক আছে? তাহলে আগে আমি নর্মাল ক্যাপিটাল গেনটা বের করবো, এর তারপরে এগোবো। চলো, হেডিং কী হবে? কম্পিউটেশন অফ ক্যাপিটাল গেন অফ মিস্টার আর বা রঘুবীর, পুরো লিখতে পারো, RAGHUBIR, রঘুবীর, ঠিক আছে? ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার কত বলো? 2020-21। দুটো কালাম হবে রুপিসের, রুপিস আর রুপিস, ঠিক আছে? ওকে, সবার প্রথমে কী হবে? সেলস কনসিডারেশান, বাড়িটা বিক্রি করে যে দামটা পেয়েছে, সেলস কনসিডারেশান। ওকে, বাড়ি বিক্রি করে কত টাকা পেয়েছে? 25 লক্ষ টাকা পেয়েছে। এবার এই বাড়িটা বিক্রি করতে গিয়ে ব্রোকারেজ দিতে হয়েছে, লেস এক্সপেন্সেস অন ট্রান্সফার। কত টাকা ব্রোকারেজ দিয়েছে? 2%। তাহলে 25 লাখের 2% কত হচ্ছে? 50,000। তাহলে ফাইনালি 24,50,000 বাইরে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা লং টার্ম না শর্ট টার্ম? 2005 সালে কিনেছিল, বেচেছে কোন সালে? 2020, লং টার্ম। তো লেস ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, ইন্ডেক্সেশন করার সময় কি বলেছিলাম? বাড়ির দাম কত? 6 লাখ টাকা ইন্টু ওপরে কত বসে? 289, আর নিচে কোন সালে বাড়ি কিনেছিল? কোন সালে বাড়ি কিনেছিল? 2005 সালে। ওকে, তাহলে 2005 সালে বাড়ির দাম কত? বাড়ির ইন্ডেক্সেশন কত? 2005-06 সালে, হ্যাঁ 117। তাহলে নিচে বসবে 117। কত আসছে বলো? একদম বাইরে লিখে দেবো, 14,82,051। চলো বিয়োগ করো, ক্লোজ করবে না, শুধু বিয়োগ করো। কত আসছে? ওটা তো পরে তো 9,67,949।
14,82,051 ছিল কস্ট অফ ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, সেটা মাইনাস করলে 9,67,949, এটা আসছে লং টার্ম ক্যাপিটাল গেন। তো আগের দিন আমরা এই অবধি শিখেছিলাম 9,67,949, ঠিক আছে, লং টার্ম ক্যাপিটাল গেন। ঠিক আছে, এবার শোনো, আগের দিন এই অবধি শিখেছিলাম। এইবার লং টার্ম ক্যাপিটাল গেন থেকে সেকশন 54 সিরিজের কিছু ডিডাকশান পাওয়া যায়। এক একটা ধারার এক এক রকম ডিডাকশান আছে, সেই ডিডাকশানগুলো আমাকে পড়তে হবে। তো মনে রাখবে, যদি রেসিডেন্সিয়াল বাড়ি বেচে রেসিডেন্সিয়াল বাড়ি কেনে, তাহলে সেকশন 54 ধারায় যত টাকার বাড়ি কিনবে তত টাকা ছাড় পেয়ে যাবে। এটা জাস্ট ওপর কথা বললাম, ভেতরে আরও অনেক কথা আছে, শুধু মনে রাখার জন্য মনে রাখো। সেকশন 54 কন্ডিশন কী হতে হবে? রেসিডেন্সিয়াল বাড়ি বেচে রেসিডেন্সিয়াল বাড়ি কিনতে হবে। ও বাড়ি বেচেছে, রেসিডেন্সিয়াল বাড়ি বেচেছে, টাকাটা বেচে সেটা দিয়ে কী করলো? বাড়ি কিনে নিয়েছে। ঠিক আছে, তাহলে ওকে রিলিফ দেওয়া হবে। কেন রিলিফ দেওয়া আছে? এর পিছনে কারণ আছে। কারণটা হলো, যদি তোমরা জানো ইনকাম ট্যাক্সের দু ধরনের রেট হয়, একটা হলো নর্মাল রেট, একটা হলো স্পেশাল রেট। স্পেশাল রেট হলো ক্যাপিটাল গেনের ওপর স্পেশাল রেট লাগে, যদি কোনো হর্স রেস, ঘোড়া দৌড়, জুয়া সাট্টাবাজি এইসব যদি করে থাকে এর ওপরও স্পেশাল রেট লাগবে, এবং স্পেশাল রেট সবসময় নর্মাল রেটের থেকে হাই হয়। ঠিক আছে, নর্মাল যেমন ইনকাম ট্যাক্সের রেট কত? ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে প্রথম 2.5 লাখ অবধি ছাড়, 2.5 লাখ থেকে 5 লাখ অবধি 5%, 5 লাখ থেকে 10 লাখ অবধি 10%, 10 লাখের উপরে গেলে 30%। ঠিক আছে, তো এইখানে এত কিছু দেখবে না, যত টাকা গেন হয়েছে তত টাকার উপর ফ্ল্যাট 20% ট্যাক্স, লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স ফ্ল্যাট। ঠিক আছে, কিন্তু একটা লোক চিন্তা করে, একটা লোক বাড়ি বেচে যে টাকাটা পেলো সেই টাকা দিয়ে যদি বাড়ি কেনে, তার মানে বাড়ির টাকাটা তো ইনভেস্ট হয়ে গেল এক জায়গায়, এই বাড়ির টাকা ইউটিলাইজ করতে পারলো প্রপারলি নিজের কাজের জন্য। তো সরকার বলছে যে তুমি যদি বাড়ি কিনে বাড়ির টাকা দিয়ে বাড়ি বিক্রি করে, বাড়ির যে বিক্রি করে যে টাকা পেলে সেই টাকা দিয়ে যদি আবার বাড়ি কেনো, তাহলে সেকশন 54-এ ছাড়। কত টাকা ছাড় পাবে? তুমি যত টাকা দিয়ে বাড়ি কিনেছো। কিন্তু অবভিয়াস ব্যাপার, মনে করো তুমি বাড়ি বিক্রি করে পেলে যে টাকা, সেখান থেকে তোমার গেন হলো 2 লাখ টাকা, তো তোমার ট্যাক্স লাগলে কত টাকার উপর লাগতো? 2 লাখ টাকার উপর লাগতো। এবার তুমি বাড়ি কিনলে 1 কোটি টাকার, তো তোমাকে সরকারকে 1 কোটি টাকা ছাড় দিয়ে দেবে না? তাহলে ম্যাক্সিমাম ছাড় কত টাকা দিতে পারে? যত টাকা গেন। তো নিয়ম হচ্ছে, যত টাকার বাড়ি কিনছো তত টাকাই ছাড় পাবে, কিন্তু সাবজেক্ট টু অ্যামাউন্ট অফ ক্যাপিটাল গেন। ম্যাক্সিমাম তুমি ছাড় পেতে পারো যত টাকা তোমার ক্যাপিটাল গেন হয়েছে তত টাকা। তো এখানে কত টাকা দিয়ে বাড়ি কিনেছিল দেখো, এখানে বাড়ি কিনেছিল কত টাকা দিয়ে? না, 15 লাখ টাকা দিয়ে বাড়ি কিনেছে। তো স্বাভাবিক, দেখো যদি সরকার এখানে 15 লাখ টাকা ছাড় দিত তাহলে কি প্রবলেম হতো? ও 10 লাখ টাকা, রাউন্ডে বলছি আমি, 10 লাখ টাকা মোটামুটি গেন হয়েছে, এখান থেকে ছাড় নিত কত টাকা? 15 লাখ টাকা। তাহলে নেগেটিভ ক্যাপিটাল গেন কত আসতো? 5 লাখ। তাহলে ওটা ক্যাপিটাল লস হিসেবে ট্রিট করা হতো। ওই লসটাকেও কী করতো? সামনের বছর এবছর ক্যারি ফরওয়ার্ড করে সামনের বছর বট ফরওয়ার্ড করতো। সামনের বছর যদি আবার কোনো ক্যাপিটাল গেন আসতো, সেইখান থেকে ওই লসটাকে টেনে পরের বছরে আবার গেনটাকেও লসে কনভার্ট করে দিত। যার জন্য এটা ওকে বলেছে তুমি ছাড় পেতে পারো, কিন্তু ম্যাক্সিমাম যত টাকা তোমার গেন হয়েছে তত টাকা। তার ফলে কী হবে? এখানে 0 রেজাল্ট হয়ে যাবে। তাহলে সামনের বছর আর কিছুও নিয়ে যেতে পারবে না। তার সামনের বছর যদি কোনো গেন হয়, আবার গেনের ওপর ট্যাক্স দিতে হবে। আর ছাড় পেতে গেলে সামনের বছর আবার বাড়ি বিক্রি করে বাড়ির টাকা দেওয়া বাড়ি কিনতে হবে। ওই একটা লোক প্রতি বছর একটা টাকা বাড়ি কিনবে? কখনোই নয়। তো সরকার এই জায়গাটা মেরে রেখে দিয়েছে। তো এখানে আমি কি করব? লেস ডিডাকশন আন্ডার সেকশন 54। তো এখানে কত টাকা ছাড় পাবে? 9,67,949। তাহলে ট্যাক্সেবল ক্যাপিটাল গেন তোমার কত আসবে? নীল। লিখে দেবে ট্যাক্সেবল ক্যাপিটাল গেন। তাহলে যদি বলে তোমার এই বছরে ক্যাপিটাল গেন ইনকাম কত? নীল। ঠিক আছে, তাহলে এখানে কি করলাম? সেকশন 54। তাহলে সেলস কনসিডারেশন কত ছিল? 25 লাখ, যেখান থেকে 5 লাখ টাকা একটা খরচা করেছিল, বিক্রি দালালি দিতে হয়েছে, 50,000 টাকা। তাহলে নেট সেল কত হলো? 24,50,000। বাড়ি কিনেছিল 6 লাখ টাকা দিয়ে। তো 6 লাখের ইন্ডেক্সেশনটা যদি আমি করি, তাহলে আজকের দিনে আমার ভ্যালু
14,82,051 টাকা। ফাইনালি আমার ইনকাম আসছে কত, 9,67,949। কিন্তু ও এই বাড়ি বেচার টাকায় আবার একটা বাড়ি কিনে ফেলেছে, তাহলে পুরো টাকাটাই ছাড় পেয়ে যাবে। কিন্তু ম্যাক্সিমাম ছাড় কত টাকা পাবে, যত টাকা ক্যাপিটাল গেন। কিন্তু মনে রাখবে এই ছাড়টা শুধুমাত্র লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রেই প্রযোজ্য, শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেকশন 54-এর কোনো ছাড় শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তোমার বাড়ি বিক্রি করলে শর্ট টার্ম গেন হয়েছে, ও বাড়ির টাকা দিয়ে বাড়ি বানাও, চাই বাড়ির টাকা দিয়ে যা ইচ্ছা করো, ট্যাক্স তো নেবেই শর্ট টার্ম ক্যাপিটাল গেন। তো এই ছাড় কার সাথে পাবে তুমি, যদি তোমার লং টার্ম ক্যাপিটাল গেন হয়, তো লস হলেও ছাড় পাবে না, লং টার্ম ক্যাপিটাল গেন হতে হবে। ঠিক আছে, চলো একবার সেকশন এই অঙ্কটা দেখে নাও। সেকশন 54 পেজ নাম্বার চলে তো 422, ওখানে দেখো সেকশন 54টা দিয়েছে। ঠিক আছে, আচ্ছা কী দিয়েছে দেখো, সেকশন 54। ঠিক আছে, চলো কী কী দিয়েছে দেখো। অ্যাপ্লিকেবল টু, কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ইন্ডিভিজুয়াল এইচইউএফ। তো তোমাকে ক্যাপিটাল গেন হতে গেলে যদি কোনো কোম্পানির ক্যাপিটাল গেন হয়, সে কিন্তু ছাড় পাবে না, শুধুমাত্র মানুষ বা এইচইউএফ হতে হবে, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, তারাই ছাড় পাবে ক্যাপিটাল গেনের। কোম্পানি যদি ক্যাপিটাল গেন হয়, কারণ কোম্পানি ফার্ম, কারণ ফার্মের তো রেসিডেন্সিয়াল বিল্ডিং বলে কনসেপ্টটাই নেই। ফার্ম কি কোথাও থাকে গিয়ে, তাহলে কী করে ছাড়টা দেবে ওকে? ওপরে ক্রাইটেরিয়াটা কি দিয়েছে, কি এখানে ক্রাইটেরিয়াটা কি দিয়েছে বড়, ডিডাকশন ফ্রম ক্যাপিটাল গেন অন সেল অফ রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি। তো ফার্মের নামে কোনো রেসিডেন্সিয়াল, ফার্ম কি রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি থাকবে? ফার্মের না থাকলে অফিস বিল্ডিং থাকবে। তো রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি কার নামে থাকতে পারে, ইন্ডিভিজুয়ালের নামে থাকতে পারে বা এইচইউএফের নামে থাকতে পারে। ঠিক আছে, তো অ্যাপ্লিকেবল এটা আছে। আচ্ছা, এসএসসি হ্যাজ ট্রান্সফার আর লং টার্ম রেসিডেন্সিয়াল হাউস। তো লং টার্ম রেসিডেন্সিয়াল হাউস ট্রান্সফার করলে তবেই তো লং টার্ম ক্যাপিটাল গেনটা আসবে। ইনকাম অফ হুইচ ইজ ট্যাক্সেবল আন্ডার দ্য হেডস অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। মানে ওই বাড়ি থেকে যদি কোনো ইনকাম করে থাকে, অবশ্যই রেসিডেন্সিয়াল বাড়ি যদি হয়, সেখানে হাউস প্রপার্টি হেডে ওর যা ইনকাম হয়, ইনকামটা ট্যাক্সেবল হয় না। সেকশন 24B ইন্টারেস্ট অন লোন, ভুলে গেছো? যদি রেসিডেন্সিয়াল বাড়ি হয় হাউস প্রপার্টিতে, ওর তো কোনো রেন্ট পাওয়া যায় না, তো ওর তো নেট অ্যানুয়াল ভ্যালু 0 হয়। ঠিক আছে, ওখান থেকে 24 দ্য স্ট্যান্ডার্ড ডিডাকশনও 0 হবে তাহলে, কারণ নেট অ্যানুয়াল ভ্যালু 0, আর 24B ছাড় পাবে একটা। তো অবশ্যই রেসিডেন্সিয়াল বাড়ি যা আছে, তার যদি বাড়িতে যদি ইন্টারেস্ট কিছু থেকে থাকে, তো তার ইনকামটা অবশ্যই কোনটা ট্যাক্সেবল হবে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হেডেই ট্যাক্সেবল হবে। তো সেটাই এখানে বলেছে। এসএসসি মাস্ট অ্যাকোয়ার 1 নিউ রেসিডেন্সিয়াল হাউস উইদিন প্রেসক্রাইব লিমিট। তাহলে তোমার যে লং টার্ম ক্যাপিটাল গেন যে হচ্ছে, সেই পয়সায় তোমাকে একটা নতুন বাড়ি অ্যাকোয়ার করতে হবে। ঠিক আছে, অল্টারনেট অপশানটা বাড়িতে পড়ে নেবে। ট্যাক্স পয়েন্ট কি বলেছে দেখো, এটাই মেন জিনিস তোমাকে যেটা মাথায় রাখতে হবে। ক্যাপিটাল অ্যাসেট মাস্ট বি আ লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, যেটা একটু আগেই বললাম, কারণ লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হলে তবেই তো লং টার্ম ক্যাপিটাল গেন হবে, আর শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হলে শর্ট টার্ম ক্যাপিটাল গেন হবে। কিন্তু সেকশন 54 শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। 2 নম্বর, প্রপার্টি মাস্ট বি রেসিডেন্সিয়াল হাউস ওয়েদার লেট আউট আর সেলফ অকুপাইড। কারণ একটু আগেই বললাম, থাকার বাড়ি বেচে থাকার বাড়ি কিনলে তবেই কিন্তু 54। ঠিক আছে, নেক্সট, ইনকাম অফ সাচ প্রপার্টি ট্যাক্সেবল আন্ডার সেকশন 22। ঠিক আছে, ল্যান্ড ট্রান্সফার অ্যাপার্টেনেন্ট টু আ হাউস প্রপার্টি অ্যাসেসেবল আন্ডার দ্য হাউস প্রপার্টি সেকশন 22 টুগেদার উইথ সাচ প্রপার্টি অলসো কোয়ালিফাইজ ডিডাকশন আন্ডার সেকশন 54। মানে সেলফ অকুপাইড প্রপার্টি, যেটা হাউস প্রপার্টিতে হাউসের যা ডেফিনেশন দেওয়া ছিল, ঠিক আছে, হাউস প্রপার্টিতে হাউসের ডেফিনেশনে কী বলা ছিল, তোমার যদি বিল্ডিং থাকে সেটা, এবং বিল্ডিংয়ের সাথে অ্যাটাচ যদি কিছু জমি থাকে, সেটাকেও বিল্ডিং হিসেবে ধরা হয়। তো বিল্ডিংয়ের সাথে অ্যাটাচ যদি সেই জমিটা বিক্রি করে থাকো, এবং সেখান থেকেও যদি কোনো লং টার্ম ক্যাপিটাল গেন অ্যারাইজ হয়ে থাকে, আর সেই ক্যাপিটাল গেনের টাকায় তুমি যদি একটা নতুন বাড়ি কিনে থাকো, তাহলেও তুমি 54-এর ধারা ছাড় পেয়ে যাবে। মোদ্দা কথা বলেছে, সেকশন 22-তে বিল্ডিংয়ের যা ডেফিনেশন বলা আছে, সেই বিল্ডিং ট্রান্সফার করে তোমার যদি কোনো লং টার্ম ক্যাপিটাল গেন অ্যারাইজ হয়,
আর সেই টাকা দিয়ে যদি তুমি কোনো লং টার্ম তোমার রেসিডেন্সিয়াল প্রপার্টি কিনে থাকো তবে তুমি ছাড় পাবে। সেকশন 54। নেক্সট কি বলেছে, দ্য নিউ রেসিডেন্সিয়াল হাউস মে নট বি ট্যাক্সেবল আন্ডার সেকশন 22। এক্সাম্পল, নিউ হাউস অ্যাকোয়ার্ড ফর রেসিডেন্সিয়াল অফ এমপ্লয়ি শ্যাল বি এলিজিবল ফর ডিডাকশন। ওকে, নেক্সট এ পাতায় টাইম লিমিট কদিনের মধ্যে কিনতে হবে, সঙ্গে সঙ্গে বলে সঙ্গে সঙ্গে তা কেনা যায় না। বাড়ি বেচে কি সঙ্গে সঙ্গে আজকে বিক্রি করলে আজকেই বাড়ি কিনে নেবে? সময় তো দিতে হবে। তো কদিন সময় দিচ্ছে, উইদিন আ পিরিয়ড অফ 1 year বিফোর, 1 বছর আগে কিনলেও হবে, অথবা 2 years আফটার। বাড়ি বিক্রি করার আগে 1 বছর আগেও যদি বাড়ি কিনে নাও তাহলেও ছাড় পাবে। তাহলে আগে যদি পারচেস পরে সেল হয় তাহলেও অ্যালাও, কিন্তু কদিন আগে? 1 বছর আগে। আর বাড়ি বিক্রি করার কদিনের মধ্যে কিনতে হবে? 2 বছরের মধ্যে। দ্য ডেট অফ ট্রান্সফার। এক্সাম্পল, ইফ দ্য প্রপার্টি ইজ ট্রান্সফার 17/8/2009, দেন দ্য নিউ পারচেজ অফ প্রপার্টি মে বি পারচেজ অ্যাট এনি টাইম বিটুইন 17/8/2018 17/8/2000, মানে 1 বছর আগে থেকে শুরু করে 2 বছর ব্যাকে, গ্যাপটা দেখো 3 বছরের আছে। আমি আজকে এখানে মনে করো বাড়িটা বিক্রি করলাম, এর আগের 1 বছর আর এর পরে 2 বছর, তাহলে আগের 1 বছর থেকে পরের 2 বছরের গ্যাপিং কত? 3 বছর। তাহলে মোদ্দা কথা 3 বছরের মধ্যে তোমাকে বাড়ি কিনে নিতে হবে। ঠিক আছে, যদি কোনো বাড়ি তৈরি করো ফর কনস্ট্রাকশান 3 বছরের মধ্যে তৈরি করে ফেলতে হবে অন দ্য ডেট অফ ট্রান্সফার। বাড়ি যদি কেনো তাহলে আগের ডেটটা কাউন্ট হয়। কনস্ট্রাকশনের ক্ষেত্রে উইদিন আ পিরিয়ড অফ 3 years আফটার দ্য ডেট অফ ট্রান্সফার। ঠিক আছে, স্কিম ডিপোজিট অ্যাপ্লিকেবল, এই যে বললাম না এটা ক্যাপিটাল গেইন স্কিম আছে, সেই স্কিমে টাকা রাখলেও তোমার হবে। ঠিক আছে, ডিডাকশান কত টাকা পাবে? মিনিমাম অফ দ্য ফলোয়িং, ইনভেস্ট ইন নিউ অ্যাসেট, যত টাকা দিয়ে তুমি বাড়ি কিনছো, অথবা ক্যাপিটাল গেইন, দুটোর মধ্যে যেটা ছোট। ঠিক আছে, অবশ্যই নর্মাল ব্যাপার, তোমার গেইন হয়েছে 5 লাখ টাকা, তুমি বাড়ি কিনেছো 7 লাখ টাকা, তো অবশ্যই তোমাকে 7 লাখ টাকা ছাড় দেবে না, তোমাকে 5 লাখ টাকাই ছাড় দেবে। ঠিক আছে, রিভোকেশান, এই যে বেনিফিট তোমাকে একটা দিচ্ছে, এই বেনিফিট তুলেও নিতে পারে সরকার। কেন তুলে নেবে তার কন্ডিশনগুলো দেখো। ইফ দ্য নিউলি অ্যাকোয়ার্ড রেসিডেন্সিয়াল হাউস ইজ ট্রান্সফার্ড উইদিন 3 years ফ্রম দ্য ডেট অফ অ্যাকুইজিশন অফ নিউ অ্যাসেট, দেন বেনিফিট অ্যাভেলেবেল আর্লিয়ার শ্যাল বি রিভোক। মানে তুমি কি করলে, ভালো করে বোঝো, তুমি কি করলে, একটা বাড়ি বেচলে, বেচে একটা বাড়ি কিনলে, সরকারকে বললে আমার থাকার জন্য বাড়ি নেই, বাড়ি কিনেছি, আমাকে সেকশন 54 ছাড় দাও, সরকার ছাড় দিলে, আবার 3 বছরের মধ্যে ওই বাড়িটা বিক্রি করে দিলে। যে বাড়িটা কিনেছিলে সেটাকে আবার 3 বছরের মধ্যে বিক্রি করে দিলে, তো অন্যায় হলো তোমার। সরকার তোমার বাড়ি নেই বলে তোমাকে ছাড় দিয়েছিল, তুমি তো কন্টিনিউ বিজনেস করে যাচ্ছ। তো আগে যে ছাড়টা দিয়েছিল সেটা কি করে দেবে? বলবে আগে ছাড় হবে না, ওই ছাড়টা পুরোপুরি যে বছর পরের বাড়িটা বিক্রি করবে সে বছরই ঢুকিয়ে দেবে ছাড়টা, আর তোমার ক্যাপিটাল গেনের অ্যামাউন্টটা কমে যাবে, বেড়ে যাবে। ঠিক আছে, তার জন্য রিভোক। আর বলেছে ইফ দ্য অ্যামাউন্ট হেল্ড ইন ক্যাপিটাল গেন ডিপোজিটরি স্কিম ইজ আনইউটিলাইজ দেন সাচ অ্যামাউন্ট শ্যাল বি ট্যাক্সেবল। মানে তোমার যে এই যে 3 বছর ক্যাপিটাল গেন ডিপোজিট স্কিমের সুবিধাটা কেন দিচ্ছে, তোমার কাছে ইনিশিয়ালি পয়সা নেই বলে তুমি ওখানে জমা করো, তারপর তুমি যদি ওই টাকাটা ইউজ না করো, ওখানে অ্যাজ ইট ইজ যদি রেখে দাও, তাহলে তো রিভোক তো করবেই। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের নেট সেকশন 54। তো মোদ্দা কথা আমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, এত ডিটেলস মাথায় রাখার দরকার নেই। এক্সামের জন্য বেসিক যেটা মাথায় রাখতে হবে, 54 ছাড় পাবে লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে। রেসিডেন্সিয়াল বাড়ি বেচে রেসিডেন্সিয়াল বাড়ি কিনলে তবেই ছাড় পাবে। কত টাকা ছাড় পাবে? ম্যাক্সিমাম ছাড় পাবে যত টাকার বাড়ি আর যত টাকার গেন, দুটোর মধ্যে যেটা ছোট, মানে ম্যাক্সিমাম গেন যতটা ততটাই ছাড় পেতে পারে, এর বেশি ছাড় পাবে না। সেকশন 54। ওকে, দেখে নাও একবার, ডাউট থাকলে বলো। চলো এবার অঙ্কে চলে যাই। চলো কোশ্চেন নাম্বার 20 পড়ি এবারে। কোশ্চেন নাম্বার 20-তে কী বলছে দেখো, শ্রীমতী দাস ফার্নিশ দ্য ফলোয়িং ইনফরমেশান ফর দ্য প্রিভিয়াস ইয়ার 19-20। শ্রীমতী দাস তো এই ইনফরমেশানগুলো তোমাকে দিয়েছে। ও বলছে ওর দুটো সম্পত্তি আছে, একটা বিল্ডিং আর শেয়ার। এখন শেয়ারের একটা মডিফাইড নাম বেরিয়ে গেছে, সিকিউরিটিস বা ইনস্ট্রুমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বলা হয়। ঠিক আছে, তো বিল্ডিং কিনেছিল কবে? 15/8/2010। আর শেয়ার কিনেছিল কবে? 10/10/2012। বিল্ডিং বিক্রি করেছে কবে? 20/9/2019। আর শেয়ার বিক্রি করেছে কবে? 15/3/2020। তাহলে বিল্ডিংয়ের ক্ষেত্রে পিরিয়ড অফ হোল্ডিং কত?
36 মাসের বেশি, তাহলে লং টার্ম। শেয়ারের ক্ষেত্রেও পিরিয়ড অফ হোল্ডিং কত? 12 মাসের বেশি, এও লং টার্ম। ডেট অফ কস্ট অফ অ্যাকুইজিশন, বিল্ডিং কিনেছিল কত টাকা দিয়ে? 7,27,500, শেয়ার কিনেছিল 20,000 টাকা দিয়ে। বিক্রি করেছে, বিল্ডিং বিক্রি করেছে 16 লক্ষ টাকা দিয়ে, শেয়ার বিক্রি করেছে 1 লক্ষ টাকা দিয়ে। তোমাকে বের করতে বলেছে ক্যাপিটাল গেন। এই অঙ্কটা ইনস্টিটিউটের ফেভারিট অঙ্ক, বহুবার দিয়েছে। ঠিক আছে, চলো অঙ্কটা করি। চলো, কোশ্চেন নাম্বার 20, হেডিং লেখো কম্পিউটেশন অফ ক্যাপিটাল গেন of Mr. Das for the assessment year 20-21। ওকে, দুটো অ্যাসেট আছে, তো দুটো আলাদা আলাদা করে করব আমি, ঠিক আছে? চলো দুটো কালাম করি রুপিসের, রুপিস। সবার প্রথম অ্যাসেটের কী ছিল? বিল্ডিং, তাই তো? বিল্ডিং কি লিখবো? সেলস কনসিডারেশন। সেলস কনসিডারেশন কত টাকা বিল্ডিং বিক্রি করেছে? 16 লাখ টাকা। ইনার কলামে লিখবো 16 লাখ। লেস এক্সপেন্সেস অন ট্রান্সফার, কোনো ট্রান্সফার এক্সপেন্সেস হয়েছে? নীল, বিয়োগ করে ওখানেই লিখবে 16 লাখ, ইনার কলামেই লিখবে 16 লাখ। ওকে, লেস ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, তাই তো? ইন্ডেক্স কস্ট অফ, বিল্ডিং কিনেছিল কত টাকা দিয়ে? 7,27,500 ইন্টু ওপরে কত বসে? 289। আর কোন সালে কিনেছিল? বিল্ডিং কিনেছিল 10, মানে ফাইন্যান্সিয়াল ইয়ার 10-11। 10-11 দেখে নাও নাম্বার কত আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10-11তে দেখে নাও নাম্বার কত আছে। 167। তাহলে 167 কত আসছে বলো? বারো লক্ষ 18,967। ফাইনালি গেন কত টাকা হয়েছে? 16 লাখ থেকে বিয়োগ করে দাও। 3,41,033। হ্যাঁ, ক্লিয়ার? 3,41,033, 3,41,033। তাহলে একটা বিল্ডিং বেরিয়ে গেল। তাহলে বিল্ডিং থেকে গেন হয়েছে কত? 3,41,033 টাকা। নেক্সট, বিল্ডিংয়ের পর কি আছে? শেয়ার্স। দেখো শেয়ার্স, শেয়ার্সের সেলস কনসিডারেশন, শেয়ার্সের সেলস কনসিডারেশন কত আছে? 1 লাখ। না, লং টার্ম ক্যাপিটাল কিন্তু উপরে হেডিং করেই দিয়েছিলাম আমি। সেলস কনসিডারেশন কত টাকা? 1 লাখ। লেস এক্সপেন্সেস অন ট্রান্সফার, কত টাকা এক্সপেন্সেস অন ট্রান্সফার আছে? নীল, কোনো খরচা নেই। যদিও প্র্যাকটিক্যালি এটা হয় না, কারণ শেয়ার বিক্রি করতে গেলে খরচা হয়। 1 লাখ। তাহলে নেট কত আছে? 1 লাখ। লেস ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, কত টাকা দিয়ে শেয়ারগুলো কিনেছিল? 20,000। উপরে কত বসবে? 289। কোন সালে শেয়ার কিনেছিল? শেয়ার কিনেছিল অক্টোবর মাসে 2012, মানে 12-13 সালের দেখে নাও। 12-13 সালের এ কত আছে?
200, তাহলে কত হলো? 20,000 ইন্টু 289/200, 20,000 ইন্টু 289/200, 28,900। তাহলে ফাইনাল ফিগার বাইরে কত যাবে? 71,100। 71,000। তাহলে টোটাল লং টার্ম ক্যাপিটাল গেন কত আসলো? লং টার্ম ক্যাপিটাল গেন 4,12,133। ঠিক আছে, এখানে একটা জাস্ট কথা লিখে রাখো নোটে, মানেটা পরে বুঝিয়ে দিচ্ছি আমি। অ্যাজিউম শেয়ার ট্রানজাকশন is not covered by STT। STT ফুল ফর্ম তোমরা লিখে রাখো, সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। আমি এটা ধরে নিলাম যে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স দেওয়া হয়নি। অ্যাজিউম শেয়ার ট্রানজাকশন ইজ নট কভার্ড বাই STT। STT ফুল ফর্ম সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। যখনই কোনো শেয়ার কেনা বেচা করো তখন একটা ট্যাক্স দিতে হয়, সেটাকে বলা হয় সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, STT। ঠিক আছে, একটা নিচে লাইন লিখে দিয়েছিলাম যে আমি ধরে নিয়েছি যে ওই ট্রানজাকশানটা STT-তে কভার নেই। ঠিক আছে, তো কেন লেখালাম? পেজ নাম্বার 414-তে চলে এসো। দেখো মাঝখানে লেখা আছে ট্যাক্স অন ক্যাপিটাল গেন, ট্যাক্স অন শর্ট টার্ম ক্যাপিটাল গেন। তার নিচে কি লেখা আছে পড়ো। ট্যাক্স অন শর্ট টার্ম ক্যাপিটাল গেন অন ট্রান্সফার অফ শেয়ার অন হুইচ সিকিউরিটি ট্রানজাকশান ট্যাক্স হ্যাজ বিন চার্জ। যদি সিকিউরিটি ট্রানজাকশান ট্যাক্স চার্জ করে থাকে, ঠিক আছে। তো যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেন হয়, কোন সেকশন অ্যাট্রাক্ট হয়? সেকশন 111A। এটা কিন্তু ক্যাপিটাল গেনের সেকশন নয়, এটা হলো ক্যাপিটাল গেনের ট্যাক্স চার্জিংয়ের সেকশন, সেকশন 111A। তাহলে কন্ডিশনটা কী হচ্ছে? শর্ট টার্ম ক্যাপিটাল গেন অন ট্রান্সফার অফ লিস্টেড কোম্পানির শেয়ার সাবজেক্ট টু STT। তো পুরো শেয়ার এখানে লিস্টেড কোম্পানির শেয়ার লেখা নেই। লিস্টেড কোম্পানির শেয়ার হলেই বাজারে বিক্রি কেনা বেচা করা যায়, আনলিস্টেড কোম্পানির শেয়ার কেনা বেচা যায় না। তো ট্যাক্স অন শর্ট টার্ম ক্যাপিটাল গেন অন ট্রান্সফার অফ শেয়ার মানে লিস্টেড কোম্পানির শেয়ার অন হুইচ সিকিউরিটি ট্রানজাকশান হ্যাজ বিন চার্জ মানে পে করেছে। অ্যাপ্লিকেবল টু অল SEC। অল SEC মানে ইন্ডিভিজুয়াল হলেও পাবে, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এই নিয়ম অ্যাপ্লিকেবল, HUF এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, ফার্মের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, কোম্পানির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যত রকম SEC হয় সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। কন্ডিশন টু বি স্যাটিসফাই, কী কী কন্ডিশন করতে হবে? নেচার অফ অ্যাসেট, কী অ্যাসেটের ক্ষেত্রে ছাড় পাবে? আর শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হতে হবে বিং অ্যান ইকুইটি শেয়ার ইন আ কোম্পানি অর ইউনিট অফ ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড। ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড মানে হলো মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে যদি ইকুইটি ওরিয়েন্টেড কোনো ইউনিট কিনে থাকো সেটা বিক্রি করবে, অথবা কোনো কোম্পানি ইকুইটি শেয়ার বিক্রি করলে, দুটো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন যদি হয় তাহলে সেকশন 111A অ্যাপ্লিকেবল হবে। সিকিউরিটি ট্রানজাকশান ট্যাক্স দিতে হবে। সাচ ট্রানজাকশান ইজ চার্জেবল টু সিকিউরিটি ট্রানজাকশান ট্যাক্স। ট্যাক্স রেট কত পার্সেন্ট লাগবে? যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয় 15% লাগবে। যদি সারচার্জ তোমার ওপর অ্যাপ্লিকেবল হয় তাহলে টোটাল ট্যাক্সের ওপরও সারচার্জ লাগবে, প্লাস হেলথ অ্যান্ড এডুকেশান সেসও লাগবে। এই সারচার্জ আর হেলথ অ্যান্ড এডুকেশান সেস কি, এটা যখন আমি ট্যাক্স ক্যালকুলেশন শেখাবো তখন বলে দেবো। আপাতত এইটুকুনি জেনে রাখো যে যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ইন রেসপেক্ট অফ ট্রান্সফার অফ listed company equity share subject to STT is chargeable to tax at the rate 15% under section 111A। তাহলে এখানে অনেকগুলো পয়েন্ট কিন্তু হলো। এখানে প্রথম পয়েন্ট শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হতে হবে। 2 নম্বর কার ওপর হতে হবে? লিস্টেড কোম্পানি ইকুইটি শেয়ার অথবা কোনো ইকুইটি মিউচুয়াল ফান্ড ইকুইটি ওরিয়েন্টেড ইউনিটের ওপর। নেক্সট সেই ট্রানজাকশানের ওপর STT পে করা থাকতে হবে, তবে গিয়ে কত পার্সেন্ট ট্যাক্স লাগবে?
15% ট্যাক্স লাগবে। ঠিক আছে, সারচার্জ যদি তোমার অ্যাপ্লিকেবল হয় তোমার ইনকামের ওপর, তখন সারচার্জ লাগবে। সারচার্জ কখন অ্যাপ্লিকেবল হয় না হয় আমি পরে শিখিয়ে দেবো। আপাতত 15% ট্যাক্স জেনে চলো। ঠিক আছে, দেখে নাও একবার একটু ক্লিয়ার হলো কি না। চলো শোনো, এটা খুব একদম ধাঁসু সেকশান। এটা বছর দুয়েক আগে এসছে। এর আগে কি ছিল, লং টার্ম ক্যাপিটাল গেইন যদি শেয়ারের ওপর হতো, সেই ক্যাপিটাল আর যদি এসটিডি পে করা থাকতো, আর এসটিডি সমস্ত শেয়ার ট্রানজ্যাকশানের ওপর পে করা থাকবে, নর্মালি থাকে, তখন সেটা এক্সেমটেড ছিল। সেকশন 1038 আগে এক্সেমটেড ছিল, যার জন্য আগে যারা একটু পয়সাওয়ালা পুঁজিপতি ছিল তারা শেয়ারে ইনভেস্ট করতো, কারণ শেয়ার থেকে কোনো গেন হলে তার উপর ট্যাক্স দিতে হতো না। কিন্তু এইটা রিসেন্ট চেঞ্জ করে দিয়েছে। এত লোক গেন করেছে আর এত ট্যাক্স মারা গেছে, সরকার বলছে এবারে ট্যাক্স নেবে। কি বলছে দেখো, লং টার্ম ক্যাপিটাল 416 পেজে চলে এসো। লং টার্ম ক্যাপিটাল গেন ইন সার্টেন কেস, সেকশন 112 এ, ওটা কত ছিল 111 এ, এটা হলো যে কত 112 এ, তাহলে 111 এ ফর শর্ট টার্ম, 112 এ লং টার্ম। অ্যাপ্লিকেবল টু অল অ্যাসেসি, সমস্ত অ্যাসেসির ওপর অ্যাপ্লিকেবল। কন্ডিশন কি বলেছে দেখো, টোটাল ইনকাম অফ দ্য অ্যাসেসি ইনক্লুড ইনকাম চার্জেবল আন্ডার দ্য হেডস অফ ক্যাপিটাল গেন, সেকশন 112 এ। ঠিক আছে, এটা হলো লং টার্ম ক্যাপিটাল গেন ইন রেসপেক্ট অফ শেয়ার। ঠিক আছে, অ্যাপ্লিকেবল টু কি বলেছে, অল অ্যাসেসি, সমস্ত অ্যাসেসির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কন্ডিশন কি বলেছে, টোটাল ইনকামের মধ্যে লং টার্ম ক্যাপিটাল গেন থাকতে হবে। আর কোন কোন ইনকাম থেকে হবে, কোন কোন ইনকামের ক্ষেত্রে ছাড় পাবে, লিস্টেড কোম্পানির শেয়ার। ঠিক আছে, যদি কোনো ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড হয়। ঠিক আছে, আর বিজনেস ট্রাস্টের যদি কোনো ইউনিট থাকে সেখান থেকে। ঠিক আছে, কিন্তু এসটিডি পে করে থাকতে হবে। এসটিডি যদি পে না করে থাকো তাহলে কিন্তু ছাড় পাবে না, সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স। ওকে, কি বলেছে দেখো, ট্যাক্স পয়েন্ট, দ্য কন্ডিশন অফ পেমেন্ট অফ এসটিডিজ আইদার কেস ইজ নট অ্যাপ্লিকেবল in case where transfer has been undertaken on a recognized stock exchange located in any international financial service center, provided in the consideration for such transfer is received or receivable for foreign currency। এটা ফরেন কারেন্সির উপর বেস করে বলেছে। ঠিক আছে, তো আমাদের ফরেন কারেন্সি নিয়ে তো টপিক আলোচনা নেই, শুধু এইটুকুনি জেনে রাখো, লং টার্ম ক্যাপিটাল গেইন যদি হয় লিস্টেড কোম্পানি ইকুইটি শেয়ারের ক্ষেত্রে, সে আর এসটিডি যদি পেমেন্ট করা থাকে সেক্ষেত্রে 112 এ অ্যাপ্লিকেবল হবে। তো 112 এতে কি বলেছে, সাচ লং টার্ম ক্যাপিটাল গেইন শ্যাল বি ট্যাক্সেবল অ্যান্ড আন্ডার হোয়ার সাচ লং টার্ম ক্যাপিটাল গেইন ডাজ নট এক্সিড 1 লাখ। যদি 1 লাখ টাকা এক্সিড না করে, মানে 1 লাখ টাকা অবধি যদি ক্যাপিটাল গেইন হয় তাহলে কোনো ট্যাক্স দিতে হবে না, পুরো ফ্রি। আর লং টার্ম গেইন যদি 1 লাখ টাকা ক্রস করে যায় তখন 10% অন ইনকাম এক্সিডিং 1 লাখ। 1 লাখের মনে করো সাপোজ 1,10,000 কারোর লং টার্ম ক্যাপিটাল গেইন হলো, তখন 10,000-এর ওপর 10%। আগে এই ক্লসটাই ছিল সেকশন 1038, তখন স্ট্রেট ফরওয়ার্ড বলে দিত যে শেয়ারের ক্ষেত্রে যদি কোনো লং টার্ম ক্যাপিটাল গেইন হয়ে থাকে সেটা পুরোপুরি ছাড়। এখন বলছে কি, যদি তোমার লং টার্ম ক্যাপিটাল গেইন 1 লাখের নিচে থাকে তাহলে ছাড় পুরো ফ্রি। যদি 1 লাখের বেশি হয়ে যায় তাহলে যত টাকা দিয়ে 1 লাখের বেশি হচ্ছে, মনে করো 1,30,000 টাকা গেইন এলো, তাহলে ব্যালেন্স কত করে থাকে 30,000। 30,000-এর উপর কত পার্সেন্ট লাগবে, 10% লাগবে। ঠিক আছে, ওকে ক্লিয়ার তো? তাহলে এখন আমরা কটা সেকশন বললাম, দুটো, 111 এ 112 এ। যদি ডিফারেন্স বলে তাহলে কি কি বলবে, 111 এ আর 112 এর মধ্যে 111 এ অ্যাপ্লিকেবল ফর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ইন রেসপেক্ট অফ লিস্টেড কোম্পানি ইকুইটি শেয়ার অর ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড ইউনিট, মিউচুয়াল ফান্ডের ইউনিট। 112 এ কার কার উপর অ্যাপ্লিকেবল আছে, লিস্টেড কোম্পানির শেয়ার, ইকুইটি ওরিয়েন্টেড ইউনিট আর বিজনেস ট্রাস্টের যদি কোনো ইউনিট থাকে। 111 এতে কত পার্সেন্ট ট্যাক্স দিতে লাগে, 15% শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। 112 এতে যদি ক্যাপিটাল গেইন 1 লাখ টাকা অবধি হয় তাহলে ফ্রি, 1 লাখ টাকা নিচে হলেও ফ্রি, 1 লাখ টাকার উপরে চলে গেলে যতটা বেশি তার উপর 10%। আগে এটা কভার ছিল সেকশন 1038 এ, পুরোটাই ফ্রি ছিল, কিন্তু এখন পুরোটা ফ্রি আর নেই। কিন্তু দুটো ক্ষেত্রে মনে রাখবে এসটিডি পেমেন্ট
করতে হবে। এসটিডি পেমেন্ট না করলে ট্যাক্স লাগবে। যার জন্য আগে যে অঙ্কটা করলাম সেই অঙ্কে আমি কি অ্যাজাম্পশন নিয়েছিলাম, এসটিডি পে করেনি। আগের অঙ্কটা গেন কত টাকা এসেছিল দেখো, 4121, এটা তো টোটাল ক্যাপিটাল গেন এসেছিল, কিন্তু শেয়ারের ক্ষেত্রে ক্যাপিটাল গেন কত টাকা এসেছিল, 7110, মানে 71,000 সামথিং। ঠিক আছে, যদি এটা এসটিডি পে করতো তাহলে পুরো ক্যাপিটাল গেনটা কি হয়ে যেত, ছাড় হয়ে যেত, কারণ 1 লাখের নিচে। যার জন্য আমি অ্যাজাম্পশনটা কি নিয়েছি, এসটিডি পে করেনি। বুঝতে পারলে এবারে কি বললাম? দুটো গেন মিলিয়ে কিন্তু ধরা হবে না, শুধুমাত্র শেয়ারের গেনটা দেখো, শেয়ারের গেনটা তো 1 লাখের নিচে, আর যদি এসটিডি পে করতো আর শেয়ারের গেনটা যদি 1 লাখের নিচে হতো তাহলে তো পুরোটা ছাড়। তার জন্য আমি অ্যাজাম্পশনটা কি নিয়েছি, যে এসটিডি পেমেন্ট করেনি, তবে গিয়ে পুরোটাই ট্যাক্সেবল হবে। ওকে, চলো একটা অঙ্ক করি। কোশ্চেন নাম্বার 22, ইলাস্ট্রেশন 22, পেজ নাম্বার 442। মিস্টার মিত্রা ফার্নিশ দ্য ফলোয়িং পার্টিকুলার ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2019-20। কি কি দিয়েছে দেখো, হি সোল্ড রেসিডেন্সিয়াল হাউস অন ডিসেম্বর 2015, ডিসেম্বর 15, 2019। তাহলে ডিসেম্বর 2019-এ বিক্রি করে দিয়েছে, কত টাকা দিয়ে বিক্রি করেছে, 7,70,000 টাকা। খেয়াল করে দেখো কিন্তু রেসিডেন্সিয়াল হাউস বিক্রি করেছে। ঠিক আছে, হি পারচেজ দ্য হাউস, ওই বাড়িটা কিনেছিল কবে, 1998 সালে। কত টাকা দিয়ে কিনেছিল, 75,000 টাকা দিয়ে। কিন্তু 1 এপ্রিল 2001-এ ফেয়ার মার্কেট ভ্যালু কত ছিল, 1.5 লাখ টাকা। তো অবভিয়াস ব্যাপারটা লং টার্ম ক্যাপিটাল গেন হচ্ছে। ঠিক আছে, আর আরেকটা ক্যাপিটাল গেন দিয়েছে, ও শেয়ার এভিয়ান কোম্পানি লিমিটেডের শেয়ার কিনেছিল, সেটা 2020 সালে বিক্রি করেছে কত টাকা দিয়ে, 18,700। ওই শেয়ারগুলো কিনেছিল 15,300 টাকা দিয়ে। কবে কিনেছিল, মার্চ 2019। কম্পিউট হিজ ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। এবার আমাকে বলো, হাউসের ক্ষেত্রে যে ইনকামটা হয়েছে সেটা পিরিয়ড অফ হোল্ডিং কোন তারিখ থেকে হবে, মার্চ 98 থেকে ডিসেম্বর 19, তাহলে লং টার্ম হচ্ছে। আর শেয়ারের ক্ষেত্রে কবে কিনেছে দেখো, মার্চ 19 থেকে ফেব্রুয়ারি 20, তো শর্ট টার্ম হয়ে গেল। তাহলে একই অঙ্কের মধ্যে দুটো ক্যাপিটাল গেন আছে, লং টার্ম ক্যাপিটাল গেন আছে আর শর্ট টার্ম ক্যাপিটাল গেন আছে। চলো এটা করি। হেডিং কি করবে তোমরা, কম্পিউটেশন অফ ক্যাপিটাল গেন। computation of capital gain of Mr. Mitro, ঠিক আছে, for the অ্যাসেসমেন্ট ইয়ার কত বলো, 2020-21। ঠিক আছে, দুটো কালাম হবে, রুপিসের, রুপিস। প্রথমে একটা হেডিং করো, লং টার্ম ক্যাপিটাল গেন অন সেল অফ বিল্ডিং, তাই তো, হাউস, বা অন ট্রান্সফার অফ হাউস লিখতে পারো তুমি, লং টার্ম ক্যাপিটাল গেন অন ট্রান্সফার অফ হাউস। ওকে, লং টার্ম ক্যাপিটাল গেন অন ট্রান্সফার অফ হাউস। সবার প্রথমে কি লিখবো, সেলস কনসিডারেশন, তাই তো, সেলস কনসিডারেশন কত টাকা, একদম আউটার কালামে লিখবো। আচ্ছা ইনার কালামে লেখো, 7,70,000 লেস এক্সপেন্সেস অন ট্রান্সফার। এক্সপেন্স অন ট্রান্সফার কত, নীল। তাহলে বাইরে কত যাবে, 7,70,000।
ঠিক আছে, লেস, বাইরে পাঠিয়ে দাও, লেস ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, কস্ট অফ অ্যাকুইজিশন কি বলে, নিয়ম কি, ফেয়ার মার্কেট ভ্যালু আর কস্ট দুটোর মধ্যে যেটা বড়, কারণ বাড়িটা কিনেছে 1/4/2001 আগে, তো কস্ট প্রাইস কত ছিল 75,000 আর ফেয়ার মার্কেট ভ্যালু কত ছিল 1.5 লাখ, তাহলে দুটোর মধ্যে বড় কোনটা 1.5 লাখ, তাহলে 1.5 লাখ ধরে হবে, 1.5 লাখ ইন্টু ওপরে কত বসবে 289 আর নিচে কত বসবে 100, কারণ 1/4/2001 কস্ট অফ ইন্ডেক্সেশন 100, কত হচ্ছে 4,33,500, তো ফাইনাল ফিগারটাকে ডবল লাইন দিয়ে ক্লোজ করে দেবে, ওটার নাম লিখবে লং টার্ম ক্যাপিটাল গেন 3,36,500, এরা লং টার্ম ক্যাপিটাল গেন চলে এলো। হ্যাঁ, লং টার্ম ক্যাপিটাল গেন চলে এলো। এবার বের করবো আমি কি শর্ট টার্ম, তো লিখবে শর্ট টার্ম ক্যাপিটাল গেন অন সেল অফ শেয়ার্স, short term capital gain on sale of shares, ওকে। তো প্রথমে কি হবে, সেলস কনসিডারেশন কত টাকা, সেলস কনসিডারেশন কত টাকা 18,700 টাকা, ইনার কলামে লেখো 18,700, ঠিক আছে, লেস ইন্ডেক্সড, সরি ইন্ডেক্সটা হবে না, সরি এক্সপেন্সেস অন ট্রান্সফার, এক্সপেন্সেস অন ট্রান্সফার নীল, কোনো এক্সপেন্সেস অন ট্রান্সফার নেই, তাহলে বাইরে চলে যাবে কত 18,700, লেস শুধু কস্ট অফ অ্যাকুইজিশন হবে, কারণ শর্ট টার্ম ক্যাপিটাল গেন, লেস কস্ট অফ অ্যাকুইজিশন, কত টাকা কস্ট অফ অ্যাকুইজিশন ছিল 15,300, হ্যাঁ, তাহলে ফাইনালি গেন কত আসছে 3,400, ওটার নাম শর্ট টার্ম ক্যাপিটাল গেন। ওকে, তাহলে লং টার্ম ক্যাপিটাল গেন কত এলো 33,600, 3,36,500, আর শর্ট টার্ম ক্যাপিটাল গেন কত এলো 3,400, ঠিক আছে। ক্লিয়ার, মুভ অন। 23 নম্বর অঙ্ক, হ্যাঁ কি বলছে পড়ো, মিস্টার বাবলু অ্যাকোয়ার্ড জুয়েলারি, একটা জুয়েলারি কিনেছে, তো জুয়েলারি তো ক্যাপিটাল গেন ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে, এক্সেপশনের মধ্যে পড়ে না, যদিও জুয়েলারি পার্সোনাল মুভেবল এফেক্টের মধ্যে কভার, কিন্তু এক্সেপশনের মধ্যে আছে, ব্যতিক্রম, ওকে। তো জুয়েলারি 60,000 টাকা দিয়ে কিনেছে কোন সালে 1995 সালে, অন 1/7/1995 সালে কিনেছে, ভেরি গুড, 1/7/1995 কিনেছিল, আর 1/7/2005 বাবলু হ্যাজ সোয়েন আর ডায়মন্ড ওয়ার্থ রুপিস 25,000 ইন জুয়েলারি, মানে জুয়েলারির মধ্যে ডায়মন্ড লাগিয়েছে, তাহলে এটা কস্ট অফ ইমপ্রুভমেন্ট হয়ে গেল, কত টাকা দিয়ে ইমপ্রুভমেন্ট করেছে 25,000। অ্যাজ অন 1/6/2019 মিস্টার বাবলু সোল্ড জুয়েলারি বিক্রি করে দিয়েছে কবে 8 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে, ব্রোকার 1/6/2019, তার লং টার্ম হচ্ছে এটা, ব্রোকারেজ লাগিয়েছে কত পার্সেন্ট 1% ব্রোকারেজ লাগিয়েছে সেল ভ্যালুর ওপর, দ্য ফেয়ার মার্কেট ভ্যালু অন জুয়েলারি 2 লক্ষ টাকা, কম্পিউট ক্যাপিটাল গেন অথবা ক্যাপিটাল লস, তো সোজা অঙ্ক দিয়েছে, সোজাই অঙ্ক আছে, চলো করে ফেলি ফটাফট।
23 নম্বর অঙ্ক। তোমরা হেডিং করো কম্পিউটেশন অফ ক্যাপিটাল গেইন of Mr. Bablu for the assessment year কত হবে 20-21। ওকে, চলো সবার প্রথমে কি হবে সেলস কনসিডারেশন। সবার প্রথমে কি হবে সেলস কনসিডারেশন, তাই তো? আমি একটাই কালাম করছি। হ্যাঁ, সেলস কনসিডারেশন কত টাকা? 8 লাখ টাকা সেলস কনসিডারেশন। ওখান থেকে মাইনাস হবে লেস এক্সপেন্সেস অন ট্রান্সফার। এখানে ট্রান্সফার মানে সেল। কত টাকা এক্সপেন্সেস অন ট্রান্সফার? 1%। 8 লাখের 1% 8,000। 8 লাখের 1% 8,000। তাহলে ব্যালেন্স কত পড়ে থাকে? 7,92,000। ঠিক আছে, লেস কি হবে? ইন্ডেক্স কস্ট হবে না? ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। তো ইন্ডেক্স কবে কিনেছিল আংটিটা? 1995 সালে। তো তোমাকে ফেয়ার মার্কেট ভ্যালু দেখতে হবে। তো ফেয়ার মার্কেট ভ্যালু কত ছিল? 2 লাখ টাকা। কারণ 1/4/2001 আগে, আর 1/4/2001 যদি কোনো অ্যাসেট কেনে সেটা ফেয়ার মার্কেট ভ্যালু দেখতে হয়। 1/4/1 ফেয়ার মার্কেট ভ্যালু। তাহলে ফেয়ার মার্কেট ভ্যালু 2 লাখ আর কিনেছিল 60,000 টাকা দিয়ে। তো কোনটা ধরে করবো আমি? 2 লাখ টাকা দিয়ে। তাহলে 2 লাখ ইন্টু ওপরে কত বসবে? 289/100 কত হচ্ছে? 5,78,000। আর লেস কি হবে? ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট। ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্টের জন্য কত টাকা করেছিল? 25,000 ইন্টু 289। কোন সালে ইমপ্রুভমেন্ট লাগিয়েছিল? 1/7/2005। তাহলে 1/7 মানে 5/6। 5/6 সালে ইন্ডেক্সেশন কত ছিল? সিআইআই কত? 117। তাহলে বলো কত আসছে? 61,752। তাহলে ফাইনালি এলটিসিজি লং টার্ম ক্যাপিটাল গেইন কত টাকা আসবে? 7,92,000 থেকে 5,78,000 বাদ দাও, আর 61,752 বাদ দাও, কত? 1,52,248। গট ইট? তো বুঝতে পারছো কত ইজি ইজি অঙ্ক দিচ্ছে পরীক্ষায়। পেজ নাম্বার 426 পড়ো। কি বলেছে? নিচে দেখো একটা সেকশন দেখতে পাচ্ছ 54F। আগের দিন পড়েছিলাম সেকশন কত? 54। আজকে পড়ছি 54F। কি বলছে দেখো? ডিডাকশন ফ্রম ক্যাপিটাল গেইন অন ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট আদার দ্যান রেসিডেন্সিয়াল প্রপার্টি। তাহলে আগের 54 সেকশনে কি বলা ছিল?
থাকার বাড়ি বেচে থাকার বাড়ি কিনলে সেকশন 54। থাকার বাড়ি ছাড়া অন্য কোনো অ্যাসেট বেচে যদি থাকার বাড়ি কেনো তাহলে সেকশন 54F। দেখো লাইনটা কি বলেছে, ডিডাকশন ফ্রম ক্যাপিটাল গেন অন ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট আদার দ্যান রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি। রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি ছাড়া অন্য কোনো বাড়ি অন্য কোনো অ্যাসেট বেচে যদি তুমি কেনো তাহলে সেটা 54F। অ্যাপ্লিকেবল টু কার কার উপর অ্যাপ্লিকেবল হবে, ইন্ডিভিজুয়াল HUF। ঠিক আছে, কী কী কন্ডিশন মানতে হবে, অ্যাসেসি মাস্ট হ্যাভ ট্রান্সফার অ্যান্ড লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট আদার দ্যান রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি। এটা প্রথমেই বলা আছে। রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি বেচলে কত নম্বর সেকশন অ্যাট্রাক্টেড হচ্ছে, 54। আর রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি ছাড়া অন্য কোনো যদি অ্যাসেট বেচে, মনে করো একটা আংটি ছিল, এক গোছা আংটি ছিল, সারা জীবন থেকে যা সোনার আংটি পেয়েছে জন্মাবার পর থেকে সব বেচে দিয়েছে, বেচে যে টাকা পেলো সেই টাকা দিয়ে বাড়ি কিনলো, থাকার বাড়ি, তখন সেকশন 54F অ্যাট্রাক্ট হবে। ওকে, শুধু বেচে দিলেই হবে না, গেনও হতে হবে, লস হলে অ্যাট্রাক্ট হবে না। অ্যাসেসি মাস্ট অ্যাকোয়ার ওয়ান রেসিডেন্সিয়াল হাউস উইদিন প্রেসক্রাইবড লিমিট অফ ইনকাম অফ হুইচ ট্যাক্সেবল আন্ডার সেকশন 22। ওই সিম্পল রেসিডেন্সিয়াল হাউস, ইনকাম ফ্রম হাউস বাড়ি, 22 হলো ইনকাম ফ্রম হাউস বাড়ি। আগের সেকশন 54 যা পড়েছিলে এখানেও সেম। সাচ নিউ অ্যাসেট শুড বি সিচুয়েটেড ইন ইন্ডিয়া, তো অবভিয়াস ব্যাপার, ভারতবর্ষে সিচুয়েটেড হতে হবে, ভারতের বাইরে হলে হবে না। অ্যাসেসি ডাজ নট ওন মোর দ্যান ওয়ান রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি ইনকাম অন হুইচ ইজ ট্যাক্সেবল আন্ডার সেকশন, কি বলছে, অ্যাসেসি ডাজ নট ওন মোর দ্যান ওয়ান রেসিডেন্সিয়াল হাউস, তার মানে থাকার জন্য বাড়ি একটাই হতে হবে। নইলে কি হতো বলো তো, যদি এই নিয়মটা না লাগাতো তাহলে যে কোনো ক্যাপিটাল অ্যাসেট বেচে সবাই কি করতো, একটা করে থাকার বাড়ি কিনে নিত। তো তোমার থাকার জন্য বাড়ি একটাই হতে হবে। হাউস প্রপার্টি চ্যাপ্টারে কিন্তু থাকার জন্য যদি অনেক বাড়ি থাকতো, ওরা কি করতো, একটা বাড়িকে সেলফ অকুপাইড ধরতো, বাকি সমস্ত বাড়িকে কি করতো, ডিম টু বি লেট আউট ধরতো। পড়েছিল না হাউস প্রপার্টিতে, একটা লোকের 10টা বাড়ি আছে, তো সে তো নিশ্চয়ই 10টা বাড়িতে থাকবে না, হ্যাঁ, অবভিয়াস ভাবে একটা বাড়ি থাকবে। তো সেই সিচুয়েশানে ইনকাম ট্যাক্স কি করবে, একটা বাড়িকে সেলফ অকুপাইড ধরবে, যেটা তুমি আছো, বাকি যে কটা বাড়ি থাকবে সব কটা বাড়িতে কি হবে, লেট আউট হিসেবে ডিম টু বি লেট আউট বলা হয়, এবং ট্রিটমেন্ট পুরো লেট আউট প্রপার্টির মতোই হবে। এখানেও তেমনি, তোমার যদি একের বেশি সেলফ অকুপাইড বাড়ি থাকে তাহলে কিন্তু সেকশন 54F দেবে না, কারণ দিলে তো সবাই কি করতো, প্রতি বছর একটা করে ক্যাপিটাল অ্যাসেট বেচতো, বেচার পয়সা কি করতো, একটা করে বাড়ি কিনে নিত, নিয়ে 54F এর ডিডাকশন নিয়ে নিত, নিলে কি হবে, ক্যাপিটাল গেনটা কমে যাবে, সরকার ট্যাক্স কম পাবে, যার জন্য এটাকে আটকে দিয়েছে। ঠিক আছে, নেক্সট কি বলছে পড়ো। Assessee does not purchase within 2 years or construct within 3 years or transfer of original asset any other than residential house income of which is taxable under section 22। তার মানে অ্যাসেসি ওই ছাড় নেওয়ার পর 2 বছরের মধ্যে কোনো বাড়ি তৈরি করতে পারবে না, আর 3 বছরের মধ্যে কোনো বাড়ি কনস্ট্রাকশন করতে পারবে না, সরি 2 বছরের মধ্যে কোনো বাড়ি কিনতে পারবে না, আর 3 বছরের মধ্যে কোনো বাড়ি কনস্ট্রাকশন করতে পারবে না। ঠিক আছে, টাইম লিমিট কত বলেছে, উইদিন আ পিরিয়ড 1 year বিফোর, সেম জিনিস, 1 বছর আগে অথবা 2 বছর পরে ফ্রম দ্য ডেট অফ ট্রান্সফার। যেদিন তুমি অ্যাসেট বেচেছো তার 1 বছর আগে তুমি বাড়ি কিনে নিতে পারো, অথবা বেচার 2 বছরের মধ্যেও কিনতে পারো। ঠিক আছে, ফর কনস্ট্রাকশন যদি বাড়ি তৈরি করো তাহলে 3 বছর ফ্রম দ্য ডেট অফ ট্রান্সফার। ঠিক আছে, আর সিজিডিএস স্কিম যদি বাড়ি বানাতে না পারো তাহলে ক্যাপিটাল গেইন স্কিমে টাকা রেখে দিলেও ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, অ্যামাউন্ট অফ ডিডাকশন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মিনিমাম দ্য ফলোইং, দুটোর মধ্যে মিনিমাম, ইনভেস্টমেন্ট ইন নিউ অ্যাসেট ইনটু ক্যাপিটাল গেইন বাই নেট কনসেপ্ট, এটা কিন্তু বাই আছে, হ্যাঁ এটা বাই আছে। ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল অ্যাসেট, যত টাকা নতুন অ্যাসেট কিনছে সেইটা মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল গেইন হোল ডিভাইডেড বাই নেট সেল কনসিডারেশন। নেট সেল কনসিডারেশন মানে দালালি বাদ দিয়ে, সেল কনসিডারেশন মাইনাস এক্সপেন্সেস অন ট্রান্সফার, এটা কিন্তু ফর্মুলা। আর ক্যাপিটাল গেইনের অ্যামাউন্ট, দুটোর মধ্যে ছোট, অবভিয়াস ব্যাপার, যত টাকা ক্যাপিটাল গেইন হবে তার থেকে বেশি তোমাকে ছাড়
কখনোই দেবে না। তো প্রথমটা মনে রাখলেই হয়ে যাবে। প্রথমটা কি হবে? ইনভেস্টমেন্ট ইন নিউ অ্যাসেট ইনটু ক্যাপিটাল গেইন ডিভাইডেড বাই নেট সেল কনসিডারেশন। ঠিক আছে? আর তুমি যদি নিয়ম না মানো, ওই যে প্রথমে বলেছিল না একটা, যে 2 বছরের মধ্যে কোনো বাড়ি তৈরি করতে পারবে না, কিনতে পারবে না, আর 3 বছরের মধ্যে কোনো বাড়ি তৈরি করতে পারবে না। যদি তৈরি করে ফেলো বা কিনে ফেলো, তাহলে তোমার যে ডিডাকশনটা আগে দিয়েছিল সেই ডিডাকশনটা ওরা কি করে নেবে? রিভোক করে নেবে। তোমাকে সামনের বছর আর ডিডাকশন দেবে না। ওকে? তাহলে আমাকে এত কিছুর মধ্যে শুধু মাথায় রাখতে হবে, রেসিডেন্সিয়াল বাড়ি ছাড়া অন্য কোনো ক্যাপিটাল অ্যাসেট বেচে যদি কোনো রেসিডেন্সিয়াল প্রপার্টি কিনে থাকে, তাহলে সেকশন 54F এ ছাড় পাবে। কন্ডিশন কি কি লাগিয়েছে? মেন যেটা ভাইটাল কন্ডিশন এখানে, যে তোমাকে একটার বেশি বাড়ি থাকলে চলবে না। ঠিক আছে? আর ক্যাপিটাল গেইন হতে হবে, আর যে বাড়িটার ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে ট্যাক্সেবল হতে হবে, মানে সেলফ অকুপাইড প্রপার্টিতে নেগেটিভ ইনকাম হবে। ওকে? আর অ্যামাউন্ট অফ ডিডাকশন সবচেয়ে এটা ভাইটাল। 54F এর অ্যামাউন্ট অফ ডিডাকশন কত না দেখে বলো? নিউ অ্যাসেটের কস্ট, মানে ইনভেস্টমেন্ট ইন নিউ অ্যাসেট মাল্টিপ্লাইড বাই অ্যামাউন্ট অফ ক্যাপিটাল গেইন হোল ডিভাইডেড বাই নেট সেল কনসিডারেশন। এইটা আর অ্যামাউন্ট অফ ক্যাপিটাল গেইন দুটোর মধ্যে যেটা ছোট। ঠিক আছে? চলো একটা অঙ্ক করি। क्वेश्चन नंबर 24। वादा किया तो वादा निभाना पड़ेगा, वरना जेल जाना पड़ेगा। 24 ऑन 25/10/2019 ডিম্পি সোল্ড শেয়ার, ভেরি গুড, শেয়ার বিক্রি করে দিয়েছে ইন আ কোম্পানি ফর 4,60,000। তাহলে শেয়ার বিক্রি করে এসছে কত টাকা? 4,60,000। সে অ্যাকোয়ার্ড দোজ শেয়ার 12/8/2010। 2010-এ শেয়ার কিনেছিল, তাহলে অবভিয়াস ব্যাপার লং টার্ম। শেয়ারের ক্ষেত্রে তো 1 বছর 12 মাস হয়ে গেলেই লং টার্ম হয়ে যায়। কত টাকা দিয়ে শেয়ার কিনেছিল? 1,21,000 টাকা। এক্সপেন্সেস ইন কানেকশন উইথ সেল, মানে ওই ব্রোকারেজ, 4,500 টাকা। সি পারচেজ রেসিডেন্সিয়াল হাউস, কত টাকা দিয়ে কিনেছে? 3 লাখ টাকা দিয়ে রেসিডেন্সিয়াল বাড়ি কিনেছে, থাকার বাড়ি কিনেছে। কম্পিউট ট্যাক্সেবল ক্যাপিটাল গেইন। তো এখানে সেকশন কত অ্যাট্রাক্ট হচ্ছে? 54F, কারণ শেয়ার বেচেছে, বেচে থাকার বাড়ি কিনেছে, তাহলে সেকশন 54F অ্যাট্রাক্ট হচ্ছে। চলো করো অঙ্কটা। সবার প্রথমে কি লিখবে? সেলস কনসিডার, দেখো হেডিং করো কম্পিউটেশন অফ। আমি আর অঙ্কটা করলাম না, ডিকটেট করে দিচ্ছি। কম্পিউটেশন অফ capital gain of Dimpy for the assessment year, for the assessment year 20-21। ওকে, কমফোর্টেবল তো? চলো সবার প্রথমে কি লিখবো? সেলস কনসিডারেশন, বা তুমি আরেকটা হেডিং করতে পারো ওপরে, লং টার্ম ক্যাপিটাল গেইন অন ট্রান্সফার অফ শেয়ার, একটা হেডিং করতে পারো। ওটা করার দরকার নেই, যেহেতু এখানে একটাই আইটেম আছে। তো লেখো সেলস কনসিডারেশন কত টাকা দিয়ে বিক্রি করেছে? 4,60,000 টাকা দিয়ে। হ্যাঁ, একটাই কলাম করো, কোনো অসুবিধা নেই। 4,60,000 less expenses on transfer, expenses on transfer কত টাকা? 4,500। ওকে, মাইনাস করো, এলো লেস ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন হবে তো? ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, ইন্ডেক্স কস্ট কেন হচ্ছে? লং টার্ম ক্যাপিটাল গেইন বলে। ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, তো ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন কত হবে? শেয়ারগুলো কিনেছিল কত টাকা দিয়ে? 4,60,000 নয়, 1,21,000। 1,21,000 ইন্টু ওপরে কত বসবে? 289। আর কোন সালে কিনেছিল?
10-11 সালে, 10-11 সাল 167। দু লক্ষ 1,21,000 ইন্টু 289/167। 209395 হ্যাঁ, 2,09,395। পঁচানব্বই। ওকে, তাহলে লং টার্ম ক্যাপিটাল গেইন কত এলো? 2,46,105। এবার একটা ডিডাকশন আছে না, সেকশন 54F, তো লেখো লেস ডিডাকশন আন্ডার সেকশন 54F। এফটা ব্র্যাকেটে না, এফটা ব্র্যাকেট ছাড়া। 54F ফর্মুলা কি? ইনভেস্টমেন্ট ইন নিউ অ্যাসেট। তো নিউ অ্যাসেট ইনভেস্টমেন্ট কত টাকা করেছিল? 3 লাখ ইনটু ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন কত? 2,46,105 হোল ডিভাইডেড বাই নেট কনসিডারেশন। নেট কনসিডারেশন কত? 4,55,500। হ্যাঁ, এক লাখ 62 089, 1,62,089। 1,62,089 মাইনাস করে দাও, তো ফাইনালি গেইন কত আসছে? 84,016। 84,016। হ্যাঁ, 84,016। এটা হলো ট্যাক্সেবল লং টার্ম ক্যাপিটাল গেইন। আচ্ছা, এখানে আমি কি অ্যাজাম্পশন নিলাম বলো তো? এখানে এসটিডি কি হবে? এখানে একটা অ্যাজাম্পশন নিলাম আমি কি, যে ওই লোকটার এসটিডি পে করেছে, তো বটেই এসটিডি পে করেছে, ঠিক আছে। এখানে আমি প্রথম অ্যাজাম্পশন নিলাম এসটিডি পে করে, যেটা সেটা তো অ্যাজাম্পশন নিলামই। 2 নম্বর অ্যাজাম্পশন কি নিলাম? লোকটার একটাই বাড়ি আছে, যাতে তবেই ছাড়টা দিয়েছে, ঠিক আছে। তাহলে এইখানে কোন সেকশন অ্যাপ্লিকেবল হয় বলো তো? সেকশন 111A না 112A? 112A অ্যাপ্লিকেবল হবে, কেন? লং টার্ম। নেক্সট হয়ে যাও, কত পার্সেন্টে ট্যাক্সেবল হবে এটা? এর ট্যাক্স লাগবে? লাগবে না, কারণ 1 লাখের বাড়ি কেনার পরে তো ট্যাক্সেবল গেইন এসছে, 1 লাখের নিচে আছে। তাহলে বুঝতে পারছো একটার সাথে দুখানা সেকশন ঢুকে আছে। সেকশন 54 প্রথমে, তারপর সেকশন, তাহলে সেকশন 54F যেটা আছে বা 54 দ্বারায় যে কটা সেকশন আছে সবকটা ডিডাকশনের সেকশন। আর সেকশন 111A আর 112A ওটা ট্যাক্স চার্জিং এর সেকশন। 111 তে কত পার্সেন্ট ট্যাক্স লাগে? ওখানে কিন্তু কোনো কিছু মাইনাস হওয়ার কোনো ব্যাপার নেই। ওখানে শুধু কি বলে যে কত পার্সেন্ট ট্যাক্স লাগবে। লং টার্ম হলে হ্যাঁ ট্যাক্সেবল গেইনের উপর কত পার্সেন্ট, লং টার্ম হলে 1 লাখের ওপরে হলে বাকি যতটা ওপরে তার উপর লাগে 10%, আর শর্ট টার্ম হলে যতটা গেইন হবে ফ্ল্যাট 15%। ঠিক আছে, চলো দেখে নাও, ওটা কোনো প্রবলেম থাকলে বলো। কোশ্চেন নাম্বার 25। কি বলছে দেখো, খড় কাটতে হবে না, অঙ্কটা থিওরি অঙ্ক আছে, মানে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন দিতে হবে তোমাকে। স্টেট ওয়েদার দ্য ফলোইং অ্যাসেট আর ক্যাপিটাল অ্যাসেট অর নট। ঠিক আছে, ফার্নিচার হেল্ড ফর পার্সোনাল ইউজ, বলো ক্যাপিটাল অ্যাসেট হবে কি হবে না? কেন হবে না?
পার্সোনালি ইউজ করছে। পার্সোনাল মুভেবল এফেক্ট ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে কভার নয়। ফার্নিচার তো পার্সোনাল মুভেবল এফেক্টের মধ্যে পড়ে, পাশে লিখে রাখো পার্সোনাল মুভেবল এফেক্ট। যদি এরা বিজনেস ফার্নিচার হতো যার উপর ব্লক কনসেপ্টে ডেপ্রিসিয়েশন নিয়েছে তাহলে ক্যাপিটাল গেইন হতো। কোন ক্যাপিটাল গেইন হতো? লং টার্ম না শর্ট টার্ম? শর্ট টার্ম। বিজনেস অ্যাসেটের উপর লং টার্ম ক্যাপিটাল গেইন হয় না, বলেছিলাম। ঠিক আছে, নেক্সট। এগ্রিকালচারাল ল্যান্ড সিচুয়েটেড ইন মিউনিসিপ্যালিটি হ্যাভিং পপুলেশন 22,000। বলো, মিউনিসিপ্যালিটি এরিয়ায় এগ্রিকালচারাল ল্যান্ড আছে, ক্যাপিটাল অ্যাসেট হ্যাঁ কি না? হ্যাঁ, কারণ রুরাল এরিয়ায় যদি থাকে সেটা ছাড়, এটা মিউনিসিপ্যালিটি এরিয়ায়। তো দেখো মিউনিসিপ্যালিটি এরিয়া, ওকে। এটা তো একদম ইজি। স্টক অফ র মেটেরিয়াল হেল্ড ফর বিজনেস পারপাস, ক্লোজিং স্টক। ক্লোজিং স্টকের উপর কোনো ক্যাপিটাল গেইন লাগে না, ওটা বিজনেস ইনকাম লাগে ওর উপর। ঠিক আছে, কি লিখবো? এটা বিজনেস ইনকাম করে দিচ্ছি। ঠিক আছে, চলো 26টা ডিসকাশন করে দিচ্ছি, করার দরকার নেই তোমাদের, জাস্ট শুনে নাও। ছোট ছোট অঙ্ক বাড়িতে করে নেবে। মিস্টার বণিক ফার্নিশেস দ্য ফলোয়িং ইনফরমেশন ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2019-20। একটা হলো রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি হাওড়া আর গোল্ড সোনা, তা দুখানে অ্যাসেট আছে। একটা হলো রেসিডেন্সিয়াল হাউস, ঠিক আছে। চলো, ডেট অফ অ্যাকুইজিশন 2012 সালে কিনেছে, 2008 সালে কিনেছে, আর বিক্রি করেছে অবশ্যই 2019-20-তে, তাহলে দুটোই লং টার্ম ক্যাপিটাল গেইনের মধ্যে পড়ছে। ক্লিয়ার? বাড়ির ক্ষেত্রে 34 মাস, গোল্ডের ক্ষেত্রেও 34 মাস, ঠিক আছে। তো অবভিয়াসলি 12 থেকে 20 34 মাসের বেশি, আর 18 থেকে 20 এও 34 মাসের বেশি। কস্ট অফ অ্যাকুইজিশন দিয়েছে 6 লাখ টাকা, গোল্ড কিনেছে 8 লাখ টাকা। সেল করেছিল কবে? মার্চ মাসে 2020-তে, সেপ্টেম্বর 2019-এ, দুটোই এই বছরের মধ্যে পড়ছে, মানে 19-20 ফাইন্যান্সিয়াল ইয়ার। সেল প্রসিড বিক্রি করেছে বাড়ি 36 লাখ, সোনা দানা বিক্রি করেছে কত? 25 লাখ। বাড়ি বিক্রি করার সময় ব্রোকারেজ লেগেছে 2%, তাহলে এই অবধি দিয়ে ক্যাপিটাল গেইন বের করতে পারবে দুটো অ্যাসেটের? পারবে তো? দুটো অ্যাসেটের ক্যাপিটাল গেইন। নেক্সট কি বলেছে পড়ো। ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 19-20 মিস্টার বণিক পারচেজ রেসিডেন্সিয়াল হাউস, আবার বাড়ি কিনেছে, তাহলে বাড়ি বেচে বাড়ি কিনছে, কোন সেকশন? 54, ঠিক আছে। প্রপার্টি অ্যাট শ্যামবাজার 12 লাখ টাকা দিয়ে, কম্পিউট ট্যাক্সেবল ক্যাপিটাল গেইন। তাহলে এই যে সেকশন 54 এর যে ছাড়টা পাবে, এটা কোন ক্যাপিটাল গেইন থেকে ছাড় পাবে? গোল্ডের ক্যাপিটাল গেইন থেকে ছাড় পাবে, না বাড়ির ক্যাপিটাল গেইন থেকে ছাড় পাবে, নাকি টোটাল ক্যাপিটাল গেইন থেকে ছাড় পাবে? বাড়ির ক্যাপিটাল গেইন থেকে ছাড় পাবে, কারণ টোটাল ক্যাপিটাল গেইন থেকে ছাড় পেলে তাহলে ক্যাপিটাল গেইনটা তো বেশি হয়ে গেল, আর ছাড়ের পরিমাণ তখন কি হবে? বেশি নিয়ে নেবে, যার জন্য বাড়ির ক্যাপিটাল গেইন থেকেই ছাড় পাবে। ওরা অঙ্কটা করেছে, দেখো কেমন ভাবে, দুটো কলাম করেছে, হাউস আর গোল্ড। তুমি দুটো কলাম না করতে উপর নিচেও করতে পারো। প্রথমে হাউসের করবে, তাহলে হাউসের করলে প্রথমে কি লিখবে বলো আমাকে? প্রথমে লিখবে সেলস কনসিডারেশন লেস এক্সপেন্সেস অন ট্রান্সফার লেস ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন লং টার্ম ক্যাপিটাল গেইন লেস ডিডাকশন আন্ডার সেকশন 54। কত টাকা? লং টার্ম ক্যাপিটাল গেইন তোমার যা আসবে তার থেকে যেন বেশি ডিডাকশন না হয়, এটা মাথায় রাখবে। হয়ে গেল, ফাইনাল ফিগার বাইরে চলে গেল। নেক্সট, গোল্ডের ক্ষেত্রে সেলস কনসিডারেশন লেস এক্সপেন্সেস অন ট্রান্সফার বিয়োগ করলে লেস ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, ফাইনাল ফিগার বাইরে চলে গেল, দুটো বাইরের ফিগারকে যোগ করে দেবে। তো এখানে ইম্পর্টেন্ট জিনিস একটাই, স্টুডেন্টরা 54 মনে রেখে দেবে, কিন্তু ভুল করবে কোথায়? স্টুডেন্টরা দুটো যোগ করে তারপর ছাড়টা মারবে, কিন্তু দুটো যোগ করে ছাড় হবে না, ছাড়টা শুধু বাড়ির ক্ষেত্রে হবে। তার জন্য দেখো ওরা দুটো কলাম করে ছাড়টা যেটা নিচে দেখো বাড়ি থেকেই ছাড় নিয়েছে। দেখো সলিউশন দেখতে পাচ্ছ? এক্সামশন 54 12 লাখ টাকা, কারণ 26 লাখ টাকা গেইন এসেছিল, তো 12 লাখ টাকা। হ্যাঁ, যদি গেইনটা 12 লাখের কম হতো তাহলে যত টাকা গেইন তত টাকাই ছাড় পেত। ঠিক আছে, চলো 26 হয়ে গেল। 27, এটা খুব ভালো অঙ্ক। মিস্টার সর্দার অ্যাকোয়ার্ড ইনহেরিটেড প্রপার্টি। ও একটা ইনহেরিটেড প্রপার্টি, ইনহেরিটেড প্রপার্টি মানে বোঝো? গিফটেড প্রপার্টি, পয়সা দিয়ে কেনেনি, গিফট থ্রুতে পেয়েছে। ফ্রম হিজ গ্র্যান্ডফাদার,
হু পারচেজড ইট অ্যাট, যে কিনেছিল কত টাকা দিয়ে, 2,10,000 অন 30/6/2000। দ্য মার্কেট ভ্যালু, মানে ফেয়ার মার্কেট ভ্যালু অফ দ্য প্রপার্টি 1/4/2001 5,10,000 অন 1/7/2005 হি পারচেজ গোল্ড ভ্যালু 1.5 লাখ। দ্য ফেয়ার মার্কেট ভ্যালু 1,47,000 অ্যাজ অন 1/4/2005। তো একটা ফেয়ার মার্কেট ভ্যালু দিয়েছে কবে, 1/4/2001, আর একটা ফেয়ার মার্কেট ভ্যালু দিয়েছে কবে, 1/4/2005। হি সোল্ড বোথ দ্য অ্যাসেট, দুটো অ্যাসেটই বিক্রি করে দিয়েছে কবে, 30/11/2019, এই বছর বিক্রি করে দিয়েছে ফর রুপিস 60 লাখ অ্যান্ড 21 লাখ রেসপেক্টিভলি। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল গেন, তো তোমার ক্যাপিটাল গেন বের করতে বলেছে। তো এইখানে নতুন একটা ট্রিটমেন্ট শেখার আছে, সেটা হলো গিফটেড প্রপার্টি বা গিফট ইনহেরিটেড প্রপার্টির ক্ষেত্রে ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে হয়। ঠিক আছে, তাহলে দুটোর ক্ষেত্রে কি হবে, লং টার্ম ক্যাপিটাল গেন হবে। ঠিক আছে, চলো দুটো কালাম করো, ওপরে হেডিং করো, দুটো রুপিসের কালাম। তো প্রথমে লিখবো আমি লং টার্ম ক্যাপিটাল গেন। আচ্ছা হেডিংটা করে নাও তোমরা, হেডিংটা লেখো কম্পিউটেশন অফ লং টার্ম ক্যাপিটাল গেন অফ মিস্টার সর্দার ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। ঠিক আছে, এবার অঙ্কের মধ্যে চলে এসো। অঙ্কের মধ্যে একটা হেডিং করো লং টার্ম ক্যাপিটাল গেন অন সেল অফ, প্রথম কি ছিল, প্রপার্টি, বিল্ডিং আর কি, অন সেল অফ বিল্ডিং। ওই বিল্ডিং আর কি। আচ্ছা, সেলস কনসিডারেশন বলো। সেলস কনসিডারেশন কত, 60 লাখ। আমি ইনার কালামে লিখছি লেস এক্সপেন্সেস অন ট্রান্সফার, এক্সপেন্স অন ট্রান্সফার কত টাকা, নীল। ওখানে লিখবো আমি 60 লাখ। ওকে, আচ্ছা, লেস ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, ইন্ডেক্সড কস্ট অফ অ্যাকুইজিশন। আচ্ছা, বাড়িটার ক্ষেত্রে ওকে তো ডোনেট করে গিফট করে দিয়েছিল, কবে গিফট করেছিল, 30/8/2006, তাহলে 1/4/2001 আগে। তাহলে আমার কি করতে হবে, 1/4/2001 মার্কেট ভ্যালু কত সেটা দেখতে হবে। ঠিক আছে, ফেয়ার মার্কেট ভ্যালু 5,10,000 আর বাড়ির দাম 2,10,000, দুটোর মধ্যে যেটা বড়, তাহলে 5,10,000 ধরে হবে। 5,10,000 ইন্টু ওপরে কত বসবে, 289। কিন্তু কোশ্চেন হচ্ছে এইখানে গিফট ইনহেরিটেড প্রপার্টি হলেও, ঠিক আছে, ও যেদিন ওনার হয়েছে সেই দিন থেকে ইন্ডেক্সেশন তোমার করতে হবে, কস্ট অফ অ্যাকুইজিশনও তাই। ওকে, তাহলে ও যেদিন ওনার হয়েছে, ও ওনার হয়েছে কবে, 2006, কিন্তু 2006-তে তো আমি তো ইন্ডেক্সেশন পাবো না, যার জন্য ফেয়ার মার্কেট ভ্যালু 2001-এর 5,10,000। ওকে, এবার কোশ্চেন হচ্ছে ও কবে ওনার হয়েছে, দেখো হু পারচেজ দ্য, তো 2,10,000, দ্য ফেয়ার মার্কেট ভ্যালু 1/4/2001। কি তাহলে এখানে ইনহেরিট প্রপার্টির ক্ষেত্রে এইখানে প্রপার্টিটা ইনহেরিট হয়েছিল কবে, 30/8/2006, তাহলে ও মালিকানা পেয়েছে কবে, 30/8/2006-তে। হ্যাঁ, তাহলে 30/8/2006 থেকেই এটা কাউন্ট করা হবে তোমার ইন্ডেক্সেশনটা। ঠিক আছে, আর কস্ট অফ বাড়িটা কিনেছিল কত টাকা দিয়ে, বাড়িটা কিনেছিল 2,10,000 টাকা দিয়ে। ঠিক আছে, কিন্তু 2,10,000 যেটা কিনেছিল সেটা কোন সালে, 2000 সালে, 2000 সালে কিনেছিল। আর 2000 সালে তো আমার ইন্ডেক্সেশন নেই, আমার ইন্ডেক্সেশন চালু হচ্ছে কবে, 2001 সাল থেকে। তাহলে যখন কস্ট অফ অ্যাকুইজিশন বের করব, তো যেদিন বাড়িটা গিফটেড প্রপার্টিটা কিনেছে আর 2001 সালের ফেয়ার মার্কেট ভ্যালু, দুটোর মধ্যে যেটা বড় সেটা, তো দুটোর মধ্যে যেটা বড় কথা হলো 5,10,000, আর ইন্ডেক্সেশন যেদিন ও মালিক হয়েছে সেই দিনকার, তো সেই যেদিন ও মালিক হয়েছে কবে, 30/8/2006-তে, তাহলে ইন্ডেক্সেশন বেনিফিট 2006 থেকে হবে, মনে থাকবে।
কত হচ্ছে বলো? 122, তাই তো? 1208 115, ফাইনাল ফিগারটা বাইরে পাঠিয়ে দাও। 12 লক্ষ না কত? ফাইনাল ফিগারটা বলো। 479188. ওকে, শোনো তাহলে এই অবধি করে কি শিখলাম আগে একটু শুনে নি। গিফট ইনহেরিট প্রপার্টির ক্ষেত্রে দুটো জিনিস আমাকে বের করতে হবে। সেলস কনসিডারেশন তো তুমি দেখো, ক্যাপিটাল গেইন করতে গেলে তিনটে জিনিস দরকার হয়। একটা হলো সেলস কনসিডারেশন, 2 নম্বর কস্ট অফ অ্যাকুইজিশন, 3 নম্বর ইন্ডেক্সেশন বেনিফিট। ঠিক আছে, সেলস কনসিডারেশন তোমার বইতে দেওয়াই থাকবে, কত টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, 2 নম্বর কস্ট অফ অ্যাকুইজিশন। কস্ট অফ অ্যাকুইজিশন কোন ডেটে নেবো? যেদিন থেকে ও মালিকানা পাচ্ছে। তাহলে ও মালিকানা পেয়েছে কবে? 2006। ঠিক আছে, আর ইন্ডেক্সেশন বেনিফিটটা কবে থেকে নেবো? ইন্ডেক্সেশন বেনিফিটটা যদি যে মানে তোমার মালিকানা যেদিন পেয়েছে তার আগে যদি বাড়িটা কেনা থাকে, তাহলে যেদিন মালিকানা পেয়েছে সেদিন থেকেই হবে। তো এই অঙ্কের ক্ষেত্রে ভালো করে বোঝো, ও মালিকানা পেয়েছে কবে? 2006 সালে। তাহলে যাবতীয় ক্যালকুলেশন 2006 সাল থেকেই হওয়া উচিত। তো 2006 সালে ইন্ডেক্সেশন পেয়ে গেছি, কিন্তু 2006 সালের কস্ট আমি পাচ্ছি না। পাবো কি করে? 2006 সালের কস্ট কি থাকবে? কারণ ও তো গিফটেড প্রপার্টি পেয়েছে। তাহলে গিফটেড প্রপার্টির ক্ষেত্রে প্রপার্টিটা কবে কেনা হয়েছে সেটা দেখা উচিত। ওকে, তাহলে প্রপার্টিটা কেনা হয়েছিল কবে? 30/6/2000, কিন্তু 30/6/2000 তো ইন্ডেক্সেশন ছিল না। তাহলে ফেয়ার মার্কেট ভ্যালু কবে কেন নিতে হবে? 1/4/2001 এর 1/4/2001 এর মার্কেট ভ্যালু কত ছিল? 5,10,000। এটা নর্মাল ব্যাপার। গিফট ইনহেরিট প্রপার্টির ক্ষেত্রে কস্ট অফ অ্যাকুইজিশন কিন্তু প্রিভিয়াস ওনারের যে কস্ট সেটা ধরেই হবে। ওকে, কিন্তু সেটা যেহেতু তোমার ইন্ডেক্সেশন পিরিয়ডের আগে পড়ে গেছে, তো 1/4/2001 এর ফেয়ার মার্কেট ভ্যালু আর কস্ট দুটোর মধ্যে যেটা বড় সেইটা 1/4/2001 এর ফেয়ার মার্কেট ভ্যালু। ঠিক আছে, আর কস্ট প্রাইস যেদিন প্রিভিয়াস ওনার কিনেছিল, দুটোর মধ্যে যেটা বড় সেটা কাউন্ট হয়ে যাবে। নেক্সট পরেরটা কি আছে? লং টার্ম ক্যাপিটাল গেইন অন সেল অফ গোল্ড। হ্যাঁ, ওটা হয়ে গেছে। তো গোল্ডের তো ইজি আছে, কোনো অসুবিধা নেই। সেলস কনসিডারেশন কত? less expenses on transfer নীল। কোথায় কত? 21 লাখ। less index cost of অ্যাকুইজিশন। কত টাকা দিয়ে কিনেছিল? 1.5 লাখ। ওপরে বসবে 289, নিচে বসবে কত? কোন সালে কিনেছিল? 1/7/2005, তাই তো? তাহলে 5/6 সালে দেখো কত? 117, 117 কত হচ্ছে? 370513. তাহলে ফাইনালি বাইরে যাবে কত? 21 লাখ থেকে মাইনাস করে দাও। 17,29,487। তাহলে এলডিসিজি কত এলো? ট্যাক্সেবল এলডিসিজি যোগ করো, বলো। 137. 65,21,372 ট্যাক্সেবল এলডিসিজি, লং টার্ম ক্যাপিটাল গেইন।
404 পেজে চলে এসো। বেনিফিট অফ ইন্ডেক্সেশন হোয়েন প্রিভিয়াস ওনার পিরিয়ড অফ হোল্ডিং কনসিডার। ঠিক আছে, ইন নিচে দেখো নাট সেল বলে একটা কথা লেখা আছে ব্র্যাকেটের মধ্যে, কি লেখা আছে পড়ো। ইন অর্ডার টু ফাইন্ড আউট whether an asset is short term or long term capital asset, the period of holding of previous owner shall be considered. তার মানে গিফটের ক্ষেত্রে প্রিভিয়াস ওনার জবে থেকে কিনেছিল সেই দিন থেকে কাউন্ট হচ্ছে। তাহলে গিফটের ক্ষেত্রে ঠিক আছে, মনে করো আমি আমার দাদুর কাছ থেকে কোনো একটা গিফট পেলাম, যেদিন গিফট পেলাম তার 1 বছরের মধ্যে গিফটটাকে আমি বেচে দিলাম, তাহলে আমার দিক থেকে বিচার করলে মনে হবে তো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। যদি বাড়ি পাই একটা, তাহলে 3 বছর 36 মাসের আগে বেচে দিচ্ছি, কিন্তু ওটা কাউন্ট করা হবে আমার দাদু জবে থেকে কিনেছিল তবে থেকে। সেটাই ওরা বলেছে, দেখো ইন অর্ডার টু ফাইন্ড আউট whether an asset is short term or long term capital asset, the period of holding of the previous owner shall be considered, applicable to case mentioned 49(1), that is gift, will, etc. গিফটের ক্ষেত্রে। However, the benefit of indexation in case of index cost of acquisition shall be available from the year in which the present owner held the asset. তাহলে ইন্ডেক্সেশন বেনিফিট কবে থেকে হবে? আজ থেকে হবে। তোমার নামে জমা দিয়েছে তখন হ্যাঁ, আমি জবে থেকে মালিক হয়েছি তবে থেকে। মেঘা যেটা জিজ্ঞাসা করছিল তারও অ্যান্সার এটাই। ঠিক আছে, তাহলে গিফটের ক্ষেত্রে কি হবে? পিরিয়ড অফ হোল্ডিং দেখা হবে কবে থেকে? জবে থেকে প্রিভিয়াস ওনার নিয়েছে। ইন্ডেক্সেশন বেনিফিট কবে থেকে নেবে? জবে থেকে আমি এসছি। ফার্দার টু নোট দ্যাট বেনিফিট অফ ইন্ডেক্সেশন ইন কেস অফ কস্ট অফ ইমপ্রুভমেন্ট শ্যাল বি অ্যাভেলেবল হোয়েন দ্য অ্যাকচুয়াল ইমপ্রুভমেন্ট কস্ট ইনকার্ড। এটা তো নর্মাল, অ্যাকচুয়াল ইমপ্রুভমেন্ট কস্ট যদি কোনো ইনকার্ড করা হয়ে থাকে তবে ইমপ্রুভমেন্টের ইন্ডেক্সেশনটা তুমি পাবে। নিচে কি বলেছে বলো? ইমপ্রুভমেন্ট কস্ট ইনকার্ড বিফোর, ফার্দার টু রিমাইন্ড এনি ইমপ্রুভমেন্ট কস্ট ইনকার্ড বিফোর 1/4/2001 শ্যাল নট বি কনসিডার্ড। ঠিক আছে, এটা আগেও বলে দিয়েছিলাম যে 1/4/2000 আগে যদি কোনো ইমপ্রুভমেন্ট কস্ট করে থাকে সেটা ধরা হবে না। তাহলে গিফটের নাট সেলে কি বোঝা গেল বলো? গিফটের ক্ষেত্রে পিরিয়ড অফ হোল্ডিং ধরা হবে কোনটা? জবে থেকে কেনা হয়েছিল। কস্ট অফ অ্যাকুইজিশন ধরা হবে কোনটা? প্রিভিয়াস ওনার কস্ট অফ অ্যাকুইজিশন, ইন্ডেক্সেশন নয়। ইন্ডেক্সেশন জবে থেকে আমি মালিক হয়েছি তবে থেকে। কস্ট অফ অ্যাকুইজিশন আমার হাতে তো কোনো কস্ট অফ নেই, সেটা তাহলে কবে কার হবে? জবে পিছনের লোক কিনেছিল, সেইটা যদি 1/4/2001 এর আগে হয় তাহলে 1/4/2001 এর ফেয়ার মার্কেট ভ্যালু আর কস্ট দুটোর মধ্যে যেটা বড় সেটা। যদি 1/4/2001 এর পরে হয় তাহলে অ্যাকচুয়াল কস্ট তুমি পেয়েই গেলে। বোঝা গেল? আরেকবার বলে দিচ্ছি, গিফটের ক্ষেত্রে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, প্রথম জিনিস লং টার্ম না শর্ট টার্ম কি করে ক্যালকুলেট করবে? পিরিয়ড অফ হোল্ডিংটা কিভাবে ক্যালকুলেট করবে? প্রিভিয়াস ওনার ডেট অফ পারচেজ থেকে ডেট অফ সেল, এই পুরো পিরিয়ডটা যদি 36 মাসের বেশি হয় তাহলে লং টার্ম। ঠিক আছে, নেক্সট আসবে কস্ট অফ অ্যাকুইজিশন। আমার হাতে যদি বিল্ডিংটা আমি বেচি তো আমার হাতে কস্ট অফ অ্যাকুইজিশন থাকবে না প্র্যাকটিক্যালি, কারণ বিল্ডিংটা আমি তো কিনিনি, তাহলে যে কিনেছিল তার হাত থেকে হবে। তো সেই তারিখটা যদি 1/4/2001 এর আগে হয় তাহলে 1/4/2001 এর ফেয়ার মার্কেট ভ্যালু আর যে দামে ওই লোকটা কিনেছিল, মানে আমার দাদু যে দামে কিনেছিল, দুটোর মধ্যে যেটা বড় সেটা কস্ট অফ অ্যাকুইজিশন ধরা হবে। ক্লিয়ার? নেক্সট হলো ইন্ডেক্সেশন। ইন্ডেক্সেশন বেনিফিট শুরু হবে যদি দাদু কিনে থাকে পুরোনো সালে তো ইন্ডেক্সেশন নেই, তাহলে আমি যে সালে মালিক হয়েছি সেই সালের ইন্ডেক্সেশন নেওয়া হবে। ক্লিয়ার? তাহলে গিফট অ্যান্ড ইনহেরিটেড প্রপার্টিটাও বলে দিলাম। তাহলে মোটামুটি ক্যাপিটাল গেইনে তোমাদের দুটো সেকশন বইতে ছিল, সেকশন 54 আর 54F দুটোই করে দিয়েছি। তাহলে আজকে ক্যাপিটাল গেইন চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা শুরু করবো ইনকাম ফ্রম আদার সোর্স। ঠিক আছে, ওই একদিন লাগবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই বন্ধ করছি। থ্যাংক ইউ, বাই।